এখন সময় বিকাল 4টা। সারাদিন শুভ্র বাসায় আসেনি। রোদ রান্না করে খাবার খেয়ে শুয়ে আছে। এমন সময় শুভ্র রুমে ঢুকে শুভ্রকে রুমে ঢুকতে দেখে রোদ চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে আসে। শুভ্র এক নজর বিছানার ওপর তাকিয়ে ওয়াশরুম চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে বের হয়। কোমরে তোয়ালে পেঁচিয়ে আবার চোখ পড়ে রোদের ঘুমান্ত মুখের দিকে। যতই সে চেষ্টা করুক না কেন এই মেয়ের কাছ থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু সে পারে না। বেহায়া চোখ এই মেয়ের দিকে যাবেই। শুভ্র শার্ট পরে রেডি হয়ে ঘুমান্ত রোদকে কোলে তুলে নেয়। আস্তে করে রুম থেকে বেরিয়ে আসে। এইদিকে রোদ ঘুমের ভান ধরতে গিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে। শুভ্র রোদকে কোলে নিয়ে ড্রাইভিং সিটে বসে। সারা রাস্তা রোদকে কোলে নিয়ে গাড়ি চালিয়ে চৌধুরী বাড়ি আসে। রোদ এখনও ঘুমিয়ে আছে। শুভ্র রোদকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে। এইদিকে নিলয় গার্ডেন ঘুরে ঘুরে ভিডিও করেছিল। নীলাকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে নীলার দিকে দৌড়ে যায়। নীলা কিছুটা অবাক হয়। নীলার সামনে এসে দাঁড়ায় নিলয়। তারপর বলতে থাকে, নিলয়, এই যে খালাম্মা, আপনি কখন আসলেন? নীলা রাগে কটমট করতে করতে বলে, অসভ্য লোক, নিজেই দেখলো যে এই মাত্র বাড়িতে ঢুকলাম, আবার জিজ্ঞেস করছে কখন আসলাম। নীলা, এই তো বছর খানিক হবে আসছি। নিলয়, এই মাত্র তো আসলেন খালাম্মা, তাহলে মিথ্যা কেন বলছেন? নীলা, দেখলেন যখন তাহলে আমায় জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা, আপনি মনে হয় কোনো ভাবে পাবনা থেকে পালিয়ে এসেছেন। আমি একটা কাজ করি, পাবনা ফোন দিয়ে বলি আপনাদের পাগলা গাড়ার থেকে একজন পাগল পালিয়ে এসেছে। নিলয় থতমত খেয়ে যায়। নীলার কথায় মেকি হেসে বলে, নিলয়, আমার কোনো সমস্যা নেই পাগলা গারদে যেতে, তবে আমি গেলে আপনাকে সাথে নিয়ে যাব। নীলা, আপনি আসলেই একটা হাঁদারাম। ইচ্ছে তো করছে ধাক্কা দিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে। নীলা আর নিলয় বাড়ির সামনে দাঁড়িয়ে ঝগড়া করছে। এমন সময় নিলয় চোখ যায় বাড়ি গেটের দিকে। শুভ্র রোদকে কোলে নিয়ে বাড়িতে ঢুকছে। নীলা নিলয়কে ঝগড়া বাদ দিয়ে অন্যদিকে তাকাতে দেখে। নীলাও সেই দিকে তাকায়। নীলা আর নিলয় মুখ হা করে তাকিয়ে আছে। কিছুই মাথায় ঢুকছে না, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। দিনের বেলা কি স্বপ্ন দেখছে নাকি? নীলা নিজের গায়ের চিমটি কাটে, না, এটা তো সত্যি। শুভ্র নীলাদের পাশ কাটিয়ে যেতে যেতে বলল, শুভ্র, নীলা গাধাটাকে বলো মুখটা বন্ধ করতে, তা না হলে মুখের ভেতরে হাতি মহিষ ছাগল যা আছে সব ঢুকে যাবে। শুভ্রের কথায় নিলয় মুখ বন্ধ করে কাচুমাচু করে মিনমিনিয়ে বলে, নিলয়, এত বড় অপমান ব্রো, তা আবার এই খালার সামনে? শুভ্র যেতেই নীলা হা করে হেসে দেয়। তারপর চলে যায় বাড়ির ভেতরে। শুভ্র রোদকে নিজের রুমে শুয়ে দিয়ে নিচে আসে। এমন সময় আরাফ চৌধুরী গম্ভীর কণ্ঠে ভেসে ওঠে। আরাফ চৌধুরী, শুভ্র এতদিন কই ছিলে? আর রোদকে কেন নিয়ে গেছো কাউকে কিচ্ছু না বলে? তুমি চাচ্ছটা কি শুভ্র? শুভ্র পা থেমে যায়। পিছন ফিরে আরাফ চৌধুরীর সামনে দিকে তাকায়। তারপর বলে, শুভ্র, আমি আমার বউকে যেখানে ইচ্ছে নিয়ে যাব, তাতে কারো অনুমতি বা জানানোর প্রয়োজন মনে করি না আমি। আরাফ চৌধুরী রাগান্বিত হয়ে বললেন, আরাফ চৌধুরী, ও রিয়েলি? রোদ তোমার বউ, সেটা তোমার এতদিন পরে মনে পড়ল? বাহ বাহ, খুব সুন্দর। শুভ্র, আমি আমার কাজের কাউকে কৈফিয়ত কাউকে দেইনি, কখনো দিব না বলে রাগে দপদপ পা ফেলে বাসা থেকে বেরিয়ে যায়। নীলা দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে রোদের রুমে যায়, কিন্তু রোদকে নিজের রুমে কোথাও দেখে না। কিছু একটা ভেবে শুভ্রের রুমের দরজা খুলে উকি দেয়। রোদ বেডের ওপর শুয়ে আছে। নীলা চিন্তিত হয়ে রোদের গায়ে গলায় হাত দেয়। মনে মনে বলে, সব তো ঠিকই আছে, তাহলে এইভাবে কোলে করে নিয়ে আসলো কেন? নীলা রোদকে আস্তে করে ডাকে। রোদ গভীর ঘুমে তলিয়ে আসে। নীলা রোদকে ধাক্কা দেয়। রোদের ঘুম হালকা হয়ে আসে। পিট করে চোখ খুলে সামনে নীলাকে দেখে লাফ দিয়ে উঠে বসে। চোখ ডলে আবার তাকায়। হ্যাঁ, সত্যি নীলা তার সামনে। রোদ নীলাকে জড়িয়ে ধরে। কিছুটা শান্ত হয়ে রোদ আশেপাশে তাকায়। অবাক হয় সে, এখানে আসলো কিভাবে?
আর সে তো এখন নিজের রুমে নেই। শুভ্রের রুম কি করে আসলো? নীলার দিকে তাকেই নীলা সবটা বলে। রোদ দীর্ঘশ্বাস ফেলে। তারপর নীলা বলে, নীলা, রোদ তোকে হয়তো শুভ্র ভাই ভালোবাসে, তা না হলে এইভাবে বিয়ের আগে তোকে তুলে নিয়ে যেত না। রোদ তাচ্ছিল্যে হাসে, মনে মনে বলে, সে আমাকে কোনোদিন ভালোবাসবে না রে নীলা। আমাকে আঘাত করার জন্যই বিয়ে করেছি, যাতে আমাকে সারা জীবন কষ্ট দিতে পারে। রোদ আস্তে করে বলে, রোদ বাদ দে নীলা এইসব কথা। নীলা কিছু বলতে যাবে, এমন সময় হেনা বেগম হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। রোদকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে থাকে, পুরো শরীর দেখতে থাকে শুভ্র কিছু করছে কিনা। রোদ, নানু প্লিজ থামো, আমি ঠিক আছি। হেনা বেগম রোদের গালে হাত দিয়ে বলে। হেনা বেগম, রোদ ঠিক আছিস তুই? রোদ শান্ত হয়ে বলে, রোদ আমি ঠিক আছি নানু, তুমি শান্ত হও। রোদ হেনা বেগম গত 2 দিনে যা যা ঘটেছে সব বলে। রোদ হেনা বেগম খুশি হলেও শুভ্রের হঠাৎ এই পরিবর্তন মেনে নিতে পারছে না। না জানি আবার কি ঘটায়। হেনা বেগম শুভ্র ফোন দিয়ে অনেক বুঝিয়ে তারপর এই বাড়িতে রোদকে নিয়ে এসেছে। হাসি বেগম মুখ কালো, সে এতদিন কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আজ রাতেই দেখা করতে হবে তার সাথে। কেন জানি তার মনে হচ্ছে কেউ আবার কিছু জেনে যায়নি তো। শুভ্র এইভাবে সব খেলাধুলে মিশিয়ে দেবে। ইচ্ছে করছে এই রোদকে খুন করতে। অয়ন শুভ্রের প্রতিটা কথাই উপরে দাঁড়িয়ে সব শোনে। কিছু একটা হারিয়ে ফেলার তীব্র শূন্যতা কাজ করে তার মনের ভিতরে। কি করবে কিছুই মাথায় আসে না। শুভ্র বাসা থেকে বের হয়, গেট থেকে বের হয়ে যাবে এমন সময় নিলয় শুভ্রের সামনে এসে দাঁড়ায়। দাঁত কেলিয়ে হেসে বলে, নিলয় ব্রো, বাসর কেমন হলো? বিড়াল ঠিকঠাক মতো মারতে পেরেছো তো? শুভ্র রাগে কটমট করতে করতে বলে। শুভ্র সামনে থেকে সর নিলয়। নিলয় হেসে বলে ওঠে। নিলয়, রেগে যাচ্ছ কেন ব্রো? বলো না, বিড়াল মেরেছো তো ঠিকঠাক মতো? আমার তো আর তোমার বাসর রাতের ব্লগ ভিডিও বানানো হলো না। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বলে, শুভ্র বিড়াল তো মারিনি, তবে তোকে মেরে তোর মুখের নকশা চেঞ্জ করে বিড়ালের মতো করে দেব। তারপর এই মুখ নিয়ে ব্লগ ভিডিও বানাবি গাধা। নিলয় ভয়ে ভয়ে তাকায় শুভ্রের দিকে। তারপর বলে, নিলয় আমি তো মজা করে বলছি বলেই দৌড় লাগাই বাড়ির দিকে। শুভ্র চলে যায়। রাত 11টা। শুভ্র রোদের গলা চেপে ধরে বলে, শুভ্র যদি তুই ভেবে থাকিস যে আমি তোকে স্ত্রীর অধিকার দেব, নিজের কাছে টেনে নিব, তো ভুল। তুই আমার রুমে থাকবি, আমার আশেপাশে থাকবি, কিন্তু তারপরও আমার কাছ থেকে কখনো কোনো দিন ভালোবাসা পাবি না। আমি তোকে বিয়ে করেছি শুধু তোকে যন্ত্রণা দিতে। সারা জীবন তুই শুধু কষ্ট পাবি।